একজন জার্মান ম্যাথমেটিশিয়ান সে গেস করছিল এবারের ওয়ার্ল্ড কাপের আগে যে নেদারল্যান্ডস ওয়ার্ল্ড কাপ জিতবে। তার এর আগে প্রেডিকশন ছিল 2014 সালে জার্মানি ওয়ার্ল্ড কাপ জিতবে, যেটা সঠিক হয়েছে। 2018 সালে ফ্রান্স ওয়ার্ল্ড কাপ জিতবে, যেটা সঠিক হয়েছে। এবং 2022 সালে আর্জেন্টিনা, যেটা সে প্রেডিক্ট করছিল, এন্ড আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে। গত তিনটা ওয়ার্ল্ড কাপ সে প্রেডিক্ট করছিল, যেটা মানে মানে অবিশ্বাস্যভাবে হয়ে গেছে, মিলে গেছে। অ্যান্ড 2026 সালে এই ব্যক্তি প্রেডিক্ট করছে নেদারল্যান্ডস নাকি ওয়ার্ল্ড কাপ জিতবে। অ্যান্ড অনেস্টলি যখন ওয়ার্ল্ড কাপের আগে এই ব্যক্তি এই স্টেটমেন্টটা দিছিল, তারে নিয়ে প্রচুর মজা নেওয়া হয়েছিল। ঠিক আছে, আমার আশেপাশের মানুষও অনেক মজা নিছে, আমি দেখছি। বাট আমি জানতাম যে নেদারল্যান্ডস উইল ডু সামথিং। আমি একটা প্রেডিকশন দিছিলাম ওয়ার্ল্ড কাপের আগে, যেটা হচ্ছে যদি ব্রাজিলের সাথে নেদারল্যান্ডসের নকআউটে দেখা হয় রাউন্ড অফ 32-তে, যেটা পসিবলি হইতে পারে যদি নেদারল্যান্ডস সেকেন্ড আসে, ব্রাজিল ফার্স্ট আসে, অথবা ব্রাজিল ফার্স্ট আসে, সামহাও নেদারল্যান্ডস সেকেন্ড এসে পড়ে, তো ব্রাজিলের সাথে নেদারল্যান্ডসের একটা মানে নকআউটের ম্যাচ পড়বে রাউন্ড অফ 32-তে। তো ওইখানে নেদারল্যান্ডস ব্রাজিলকে হারাই দিবে। আর আমি এটার জন্য যে হাসাহাসির শিকার হয়েছি, যে পচারি আমি খাইছিলাম। বাট নাও পিপল আর রিয়েলাইজিং যে নেদারল্যান্ডস কতটুকু শক্তিশালী দল, কতটুকু মানে ওদের ব্যালেন্স আছে স্কোয়াডে। আমি যখন ওয়ার্ল্ড কাপের আগে বলছিলাম, অনেকে হাসাহাসি করছে, অনেকে মজা নিছে। অ্যান্ড সেম ওই ভাই সাহেবের মতো, ঠিক আছে, যে ওই ভাই প্রেডিকশন দিছিল, ওই ভাই অনেক কিছুর উপর প্রেডিকশন দেয়। ইজ এ ম্যাথমেটিশিয়ান, জিডিপি, পার ক্যাপিটা, ইকোনমিক্স, পপুলেশন সবকিছু মাথায় রেখে সে একটা প্রেডিকশন দেয় প্রতি ওয়ার্ল্ড কাপের আগে। অ্যান্ড তার গত তিনটা ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন মিলে গেছে। সো এবার হচ্ছে সে নেদারল্যান্ডসের দিছে, তো দেখে তো মনে হচ্ছে যে ইটস অলমোস্ট অলমোস্ট হ্যাপেনিং। তো আচ্ছা, যাই হোক, সেটা হোক, নিয়ে কথা বলবো না। সেটা হচ্ছে যে এখন মানে গতকালকে নেদারল্যান্ডসের ম্যাচ দেখার পর অলমোস্ট মানে বেশিরভাগ মানুষই এখন মানে বিশ্বাস করা শুরু করে দিচ্ছে যে ভাই ঠিক আছে, এদেরকে হালকায় নেওয়া যাবে না, এদেরকে হালকায় নেওয়া যাবে না। নেদারল্যান্ডসের যে ফুটবল হিস্ট্রি, আমি আগে থেকেই বলে আসতেছি যে নেদারল্যান্ডসে যদি আপনার কোনো সুপারস্টার নাও থাকে বর্তমান ওয়ার্ল্ডে, তাদের যদি কোনো টপ 5 লিগের প্লেয়ার, মানে ওরকম টপ লেভেলের প্লেয়ার নাও থাকে, তাদের যে ফুটবলিং হিস্ট্রি, ওইটা দিয়ে নেদারল্যান্ডস মনে করেন যে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনাল খেলার মতো তাদের ওরকম যোগ্যতা আছে, বা তাদের ওরকম ফুটবলের রিচ হিস্ট্রি আছে। সো এটা নিয়েও মানুষজন একটু মজা নিছিল যে না, এবারে নেদারল্যান্ডস হবে না। বাট নেদারল্যান্ডসকে কখনোই হালকায় নেওয়া উচিত না, স্পেশালি যখন ওয়ার্ল্ড কাপ আসে। ওয়ার্ল্ড কাপ আসলে দে আর মানে তাদের মধ্যে কি ভূত ঢুকে তারা নিজেরাও জানে না, আমরাও কেউ জানি না। ঠিক আছে, দে আর অলওয়েজ এ ডার্ক হর্স। ঠিক আছে, ওয়ার্ল্ড কাপে অ্যাকচুয়ালি ডার্ক হর্স না, মানে তার ফেভারিটস। আমি যদি মানে রাস্তাঘাটে বের হয়ে যারা ফুটবল বুঝে বা ফুটবল সম্পর্কে জানে, আমি যদি জিজ্ঞেস করি 10টা মানুষকে যে এমন একটা নেশনের নাম বলেন যে ওয়ার্ল্ড কাপ মানে জিতার ডিজার্ভ করে কিন্তু জিতে নেয়, আমি প্রেটি শিওর যে 10 জনের মধ্যে 9 জন, এমনকি 10 জনও মনে করেন যে বলে দিবে যে নেদারল্যান্ডসের নাম। নেদারল্যান্ডসের এতটুকু রিচ মানে ফুটবল হিস্ট্রি। আপনার নেদারল্যান্ডসে মানে আই নো মানে নেদারল্যান্ডসের যেরকম জেনারেশন আসছে গত এর আগে, বা যেরকম ফুটবলাররা নেদারল্যান্ডসের হয়ে খেলছে, ওই তুলনায় বর্তমান স্কোয়াডে ওরকম মানে করে নাম নাই। কে আছে আমি মানে বর্তমানে বড় নামের মধ্যে আই থিঙ্ক ভ্যান ডাইকি আছে, ফ্র্যাঙ্কি ডিয়ং আছে। অ্যান্ড আমি যদি মানে সর্বোচ্চ যেতে যাই তাহলে হচ্ছে আপনার আম, হয়তো গ্র্যাভেনবার্চ, লিভারপুলে খেলে। আচ্ছা, যেটাই হোক, বাট স্টিল মানে নেদারল্যান্ডসকে হালকায় নেওয়ার মতো না। আমি গতকালকে মানে নেদারল্যান্ডসের খেলা দেখছি, ওয়ার্ল্ড কাপ আসলেই এদের জানি কি হয়ে যায়। কালকে কোডি একপোর মধ্যে হচ্ছে রোনালদো নাজারিও, মানে রোনালদিনো, সবার ভূত চলে গেছে, মানে সারা মানে একবারে কাঁপাই দিছে একবারে, কোনো মানে ডিসক্রাইব করার মতো না। সত্যি বলতে নেদারল্যান্ডস আর খেলা মানে কালকে ওরা যে সুইডেনকে মানে কিরকম প্রেসার দিছে, যারা খেলা দেখছেন তারাই বুঝছেন। মানে শ্বাস নেওয়ার মতো সিচুয়েশনও রাখে নাই। ঠিক আছে, অ্যান্ড প্রবাবলি নেদারল্যান্ডস হচ্ছে এই গ্রুপে টপ করবে। কারণ হচ্ছে আপনার নেদারল্যান্ডসের লাস্ট ম্যাচ হচ্ছে ইসের সাথে, তিউনিশিয়ার সাথে। সো তিউনিশিয়া জাপানের সাথে 4-0 হারছে। ইভেন ইসের সাথে আম, আহ, সুইডেনের সাথে মেবি 6-0 নাকি কত, 4-0 হারছিল, এরকম কিছু। এটার পর তাদের কোচকে স্যাক করে দিছিল। যেটাই হোক, সো ইটস এ ইজি গেম ফর নেদারল্যান্ডস, বের করে নিয়ে আসবে যেভাবেই হোক। বাট নেদারল্যান্ডসের আপনার নেদারল্যান্ডসের উপর আপনি যদি মানে নেদারল্যান্ডসকে নিয়ে যদি আপনি ওদেরকে আন্ডারমাইন করেন, মানে যে কোনো সময় এসে আপনাকে মানে একটা স্লিপলেস নাইট দিয়ে যাবে
এরকম একটা অবস্থা, একটা নাইটমেয়ার দিয়ে যাবে। দে আর মানে নেদারল্যান্ডসের যে স্কোয়াড ব্যালেন্স, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট, মানে বর্তমান ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ব্যালেন্সড স্কোয়াড, ওয়ান অফ দ্য বেস্ট, মানে ওয়ান অফ দ্য ব্যালেন্সড স্কোয়াড ওদের এইবারের ওয়ার্ল্ড কাপে। আমি যদি বলি ওদের ব্যাকলাইনে ভাই ওদের ব্যাকলাইন খুবই সর্টেড। আপনার হচ্ছে আমি যদি দেখি যে কালকে কে কে খেলছে, ভ্যানডাইক খেলছে, মিকি ভ্যান্ডেমেন খেলছে অ্যান্ড ড্যানজেল ডামফ্রিজ। বাট ডামফ্রিজ কালকে মানে ওই ফ্ল্যাঙ্কে যা করছে, আমার হচ্ছে ওই বার্সার সাথে ম্যাচে ফ্ল্যাশব্যাক এসে পড়ছে ওর কালকের খেলা দেখে। সো ডোন্ট স্লিপ অন ডামফ্রিজ। আমি যদিও গত ভিডিওতে বলছিলাম যে ডামফ্রিজের গত এক সিজনের পারফরমেন্স নাই, ওর ওয়াস্ট অনেক কিছুই বলছি। তো ঠিক আছে, হি প্রুভ মি রং, বাট দেখা যাক যে কতদূর কন্টিনিউ করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে কি কনসিস্টেন্ট হইতে পারে কিনা। অ্যান্ড অনেস্টলি মানে যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মানে আমেজড করছে সেটা হচ্ছে নেদারল্যান্ডসের মিডফিল্ড। ভাই ফ্র্যাঙ্কি ডিয়ং, গ্র্যাভেনবার্চ অ্যান্ড রাইন্ডার্স, এই তিনজন কালকে মিডফিল্ড যেভাবে চালাইছে, বিশেষ করে ফ্র্যাঙ্কি ডিয়ং মানে অবিশ্বাস্য। এই মানে হিজ এ মানে ম্যান অফ স্টিল ভাই। ওর কাছ থেকে বল নেওয়া মানে হচ্ছে আপনার ইসের মতো, কি বলে, রিজার্ভ ব্যাংক থেকে মানে টাকা চুরি করার মতো অবস্থা। যে আপনি যদি ওই ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের কাছে বল নিতে পারেন তো আপনি সবকিছু করতে পারবেন পৃথিবীতে, ঠিক আছে, ইফ ইউ মানে এটা হচ্ছে অবস্থা। এটা হচ্ছে মানে ফ্র্যাঙ্কি ডিয়ং এর রিসেন্ট যে সিচুয়েশন বা রিসেন্ট ফর্ম, মানে এই বান্দার কাছ থেকে বল নেওয়াই যায় না, আপনি পারবেন না এর কাছ থেকে বল নিতে। আর সেকেন্ড অফ অল মানে টিজানি রাইন্ডার্স, মানে হি ইজ এ ভেরি মানে মানে খুবই খুবই চমৎকার একজন প্লেয়ার। মানে একজন কমপ্লিট মিডফিল্ডার বলতে যা বোঝায়। আপনি ওকে ডিপে খেলাবেন, ও ডিপে খেলবে। আপনি ওকে উপরে খেলাবেন, ও উপরে খেলবে। আপনি ওকে পকেট স্পেসে দিবেন, ও পকেট স্পেসেই খেলবে। আর গ্রাভেনবার্স যদিও আমি লিভারপুলে ওকে দেখছি একটু ডিপ পজিশনে খেলতে, কিন্তু কালকে ও একটু অফেন্সিভ পজিশনে খেলছে। অ্যান্ড আমি একটু কনফিউশনে ছিলাম যে গ্রাভেনবার্স কি পারবে নাকি ওরকম মানে পকেট স্পেস ফাইন্ড করতে বা ওরকম উপরের ইম্প্যাক্ট রাখতে। বাট হি প্রুভ মি রং এগেইন ভাই। তারও একটা অ্যামেজিং গোল ছিল। অ্যান্ড কি বলবো, আমি ভাবছিলাম যে জুরিয়ান টিম্বার আউট হয়ে গেছে, ডামফ্রিজকে খেলানো লাগবে। ডামফ্রিজ মেবি আগের মতো পারফরমেন্স দিতে পারবে না, বা নেদারল্যান্ডস হচ্ছে ওই রাইট সাইডে হচ্ছে একটু সাফার করবে, কিন্তু না, হয় নাই। অ্যান্ড সবচেয়ে যে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে যে মানে কোডি গ্যাকপো ভাই কালকে যখনই শুনছে যে লিভারপুল ভিক্টর মুনিয়েসকে সাইন করাইছে, এই এই বান্দা মানে মানে ইগো হার্ট হয়ে গেছে যে আমারে রেখে সাইন করাইছে। হ্যাঁ, আমি প্রুফ করে দিব, আমি রং প্রুফ করবো, ঠিক আছে, আমি খেলবো, আই এম দ্য স্টার্টার অফ লিভারপুল, ঠিক আছে। এরকম ফাইট দিতেছে ও মানে ভিক্টর মুনিজ এগেনস্টে। যাই হোক, জোকস এ পার্ট। এই তাছাড়া হচ্ছে আম, জার্মানির গেম ছিল যে আইভেরি কোস্টের সাথে। আমি ভাবছিলাম যে জার্মানির কমফোর্টেবল উইন হইতে পারে, কিন্তু আইভেরি কোস্ট ভালো একটা টাফ একটা ফাইট দিছে, ঠিক আছে। 94 মিনিটে গিয়ে গোল স্কোর করা লাগছে জার্মানির, উইচ ইজ মানে এটা মানে গত ম্যাচে জার্মানি যে পারফরমেন্সটা দিয়ে আসছে ওই তুলনায় তো মানে একটু সারপ্রাইজিং যে কোরাসাওকে 7-1 হারায় আসছে। সো যদি আইভেরি কোস্ট ইজ নট কোরাসাও, মানে আইভেরি কোস্টের ডিফেন্সিভ ডিসপ্লে কিন্তু খুবই ভালো, আর তারা আগের ম্যাচে ইকুয়েডরকে হারায় আসছে। সো আইভেরি কোস্ট মাইট গো সেকেন্ড অন দিস লিস্ট, বিকজ ইকুয়েডর এবং কোরাসাও কিন্তু ম্যাচ ড্র করছে এবং তাদের কিন্তু আপনার স্ট্যান্ডিং দেখা গেছে 3-4-এ। তো এমনও হইতে পারে লাস্ট ম্যাচ হচ্ছে আপনার ইকুয়েডরের হচ্ছে ইসের সাথে, জার্মানির সাথে। সো ইকুয়েডরের হচ্ছে টাফ অপোনেন্ট, আর কোরাসাওর হচ্ছে আইভেরি কোস্টের সাথে। সো ডোন্ট স্লিপ অন দেম। যদি কোরাসাও সামহাও যদি হারা দিতে পারে আইভেরি কোস্ট কিন্তু থার্ডে চলে যাবে এবং কোরাসাও কিন্তু সেকেন্ডে চলে যাবে। সো ওই গ্রুপটাও কিন্তু ইন্টারেস্টিং, যদিও এরকম কম মানে বড় টিম নাই, কিন্তু স্টিল ইটস ইন্টারেস্টিং আর কি। ইফ ইউ আর এ ফুটবল ফ্যান ইউ উইল ফাইন্ড ইন্টারেস্ট ইন এনিথিং, এনি অপোনেন্ট আর কি। যাই হোক, এছাড়া আর কি আজকে হচ্ছে স্পেনের ম্যাচ আছে রাত 10টায়। সো স্পেনের জন্য কিন্তু অনেকটা মানে ডু অর ডাই ম্যাচের মতো, বিকজ মানে আগের ম্যাচ যখন ড্র করছে কেপ ভার্দের সাথে, সো এই ম্যাচ ইজ উইন উইন সিচুয়েশন, কারণ ওই গ্রুপটা ওপেন। ইফ ইউ সি ওই গ্রুপটা কিন্তু ওপেন এখন, সবার 1 পয়েন্ট, ঠিক আছে। সো এই সেকেন্ড ম্যাচ যেটা খুবই ইম্পর্টেন্ট, ড্র করলেও সেট ব্যাকে পড়ে যেতে পারে, বিকজ উরুগুয়ের সাথে কুরাসাওয়ের ম্যাচ, ওই ম্যাচে কি হয় বলা যায় না, কুরাসাও জিতে যেতে পারে, উরুগুয়ে জিতে যেতে পারে, ড্র হইতে পারে, উই ডোন্ট নো, ঠিক আছে। সো মানে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট স্পেনের জন্য, জিততে হবে। লামিন ইয়ামালের
পারমিশন আছে মানে 45-60 মিনিট পর্যন্ত খেলা, সো আমি মানে প্রেফার করব যদি আপনি খেলাতে চান 70 মিনিট 75 মিনিট পর্যন্ত লামিন ইয়ামালকে একটা স্টার্ট দেন, আজকে স্টার্ট করা উচিত লামিন ইয়ামালের। পরবর্তীতে খেলার দরকার নেই, গিভ হিম এ স্টার্ট। নিকো উইলিয়ামস পরে আসুক, ভিক্টর মুনিওজ নাকি ইনজুর্ড, ও নাকি ফিট না খেলার মতো, সো ইয়ারেমি পিনোকে খেলাইতে পারেন, খেলাইতে হবে ভাই। উইঙ্গার না খেলালে আমরা আগের ম্যাচে দেখছি যে ম্যাচ কম্প্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে, এমনিতেই ওরা ডিফেন্সিভলি মনে করেন যে কম্প্যাক্ট টিম, লো ব্লকে খেলে। সো আজকের ম্যাচও মনে করেন সৌদি রেগেছে, সৌদি যদিও কাউন্টার দেয়, আগের ম্যাচে কিন্তু কেপ ভার্দে কাউন্টার দেয় না, দুই একটা কাউন্টার যদি দিত তাহলে কিন্তু স্পেনের জন্য কষ্টকর হয়ে যেত, ঠিক আছে। লাকিলি কাউন্টার দেয় নাই, কিন্তু সৌদি কিন্তু কাউন্টার দিবে। সৌদি ইজ এ বেটার টিম, বেটার মানে ফর্মে আছে কেপ ভার্দের থেকে, সো সাবধান, ঠিক আছে। আর এই উরুগুয়ের ম্যাচ আছে কেপ ভার্দের সাথে, দেখা যাক কি হয়। আর এই আজকের মতো এই অবস্থা। নেদারল্যান্ডসকে নিয়ে আপনাদের কি এক্সপেকটেশনস, কি প্রেডিকশন আছে বলে দিতে পারেন। আর কতদূর যাবে, তারা কি মানে সারপ্রাইজ করবে আদৌ আদৌ, মানে কি মানে ডিসঅ্যাপয়েন্ট করবে, কোনটা হতে পারে জানাই দিন। থ্যাংক ইউ।